ইলেকট্রিক ইনফ্রারেড চুলায় কোন ধরনের হাঁড়ি পাতিল দিয়ে ভালোভাবে রান্না করা যায়, কিভাবে রান্না করলে কারেন্ট বিল কম আসে, কিংবা উঁচু নিচু কড়াই কিভাবে বসাতে পারবেন, একটুও নড়াচড়া করবে না, আর এই চুলায় কি লোহার কড়াই ইউজ করা যায় কিনা, এই কারেন্টের চুলায় কোন ধরনের পাতিলে ভাত রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আজকের এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি। আসসালামু আলাইকুম। এই শীতে রান্নাবান্না নিয়ে যাদের অনেক বেশি টেনশন, যাদের বাসায় গ্যাস থাকে না, কোনোভাবে রান্নাবান্না করে খেতে পারতেছেন না, কিংবা সিলিন্ডার গ্যাস ইউজ করতে অনেক বেশি ভয় পান, তাদের জন্য কিন্তু এই ইলেকট্রিক ইনফ্রারেড চুলাটা সবচেয়ে বেস্ট। তো এই চুলার কি রান্না করা যায়, কোন ধরনের হাঁড়ি পাতিল ইউজ করা যায়, তো আমি সেগুলোই জানাবো। তো এখানে আমরা সাধারণত জানি যে সমান পাতিল ইউজ করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়। মাঝে মাঝে কিন্তু আমাদের এরকম উঁচু নিচু কড়াইও কিন্তু ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু চুলায় বসালে পাতিলটা নড়াচড়া করে। তো আমরা কিন্তু চাইলে এরকম যে খাবার যে রাখি যে স্ট্যান্ডগুলো, সেগুলো বসিয়ে কিন্তু খুব সহজেই কড়াইগুলো রাখলে রান্নাবান্না করা যায়, আর কড়াইটাও কিন্তু নড়াচড়া করে না স্ট্যান্ডটা বসিয়ে রান্নাবান্না করলে। রান্নার সময় যদি কড়াইটা এরকম নড়াচড়া করে তাহলে দেখবেন রান্না করতে অনেক বেশি দেরি হয়, আর এতে কিন্তু বিদ্যুৎ বিলও বেশি আসার সম্ভাবনা থাকে, কেননা অনেক টাইম নিয়ে রান্না করলে তো কারেন্ট খরচ হয়। কারেন্টের ইনফ্রারেড চুলায় সব ধরনের পাতিলই ইউজ করা যায়, শুধু প্লাস্টিক বাদে লোহার কড়াইও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো এই তো আমার কড়াইটা যেহেতু একটু উঁচু নিচু, তাই কিন্তু আমি খাবার রাখার যে স্ট্যান্ডগুলো সেটা বসিয়ে তারপর কড়াইটাকে বসিয়ে নিয়েছি। তো এতে করে কিন্তু কড়াইটা নড়াচড়া করার সম্ভাবনা থাকে না। তো এরকম উঁচু নিচু যে কোনো পাতিল আপনি এভাবে স্ট্যান্ডের উপর বসিয়ে তারপর রান্নাবান্না করে নিতে পারেন। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে স্ট্যান্ডটা বসালে কারেন্টের শক করবে কিনা, কিংবা কোনো দুর্ঘটনা হবে কিনা। কোনো দুর্ঘটনা হওয়ার চান্স নাই, আমি রান্না করে শিওর হয়েই কিন্তু আপনাদেরকে বলছি। শুধুমাত্র প্লাস্টিকের পাতিল, প্লাস্টিকের জিনিস ছাড়া এই চুলায় আপনি সব ধরনের পাতিল দিয়ে রান্নাবান্না খুব সহজে করতে পারবেন। আর এই চুলায় কিন্তু শক করা বা কারেন্টে ধরা এগুলোর কোনো সম্ভাবনা নেই। এই তো এখানে আমি কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে পাতিলটা রাখলে পাতিলটা একটু নড়াচড়া করবে না। তো আজকে কিন্তু আমি লোহার কড়াইতে রান্না করে দেখাবো। তো এখানে আমি তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে তালের বড়া ভাজবো। তো আপনাদেরকে সাথে নিয়েই চলেন দেখিয়ে দেই কীভাবে খুব সহজে লোহার কড়াইতেও কিন্তু ইনফ্রারেড চুলার রান্নাবান্না করা যায়। অনেকের কাছে অভিযোগ থাকে এই চুলায় রান্নাবান্না করলে নাকি অনেক টাকা বিদ্যুৎ বিল বেশি আসে। আমি এই চুলাটা প্রায় 6 বছর ধরে ইউজ করতেছি, মানে কারেন্টের চুলা 6 বছর ধরে ইউজ করতেছি, 2টা চুলা আর কি। একটা চুলা 5 বছর হয়েছে, ওটা নষ্ট হয়ে গেছে, তারপর এটা ইউজ করতেছি। তো আল্লাহর রহমতে আমার কারেন্ট বিল কিন্তু সবসময় কম আসতো, দেখা যাচ্ছে 300-400 টাকার মধ্যেই থাকতো। আর যেই মাসে মেহমান একটু বেশি থাকতো ওই মাসে আমার দেখা যাচ্ছে 500 টাকা বিল আসতো। এক এক এলাকায় কিন্তু এক এক ধরনের কারেন্টের ইউনিট বিল আসে, তো সেই বিলের উপর ভিত্তি করে কিন্তু এই চুলার বিল বেশি আসতে পারে। তো আমরা যে এলাকায় থাকি না কেন, কারেন্টের ইউনিট যত টাকাই হোক না কেন, আমরা যদি একটু বুঝে শুনে আমরা এই চুলা রান্নাবান্না করতে পারি তাহলে বিদ্যুৎ বিল দেখবেন কম আসবে। সব সময় চেষ্টা করবেন সমান যে তলানির পাতিলগুলো থাকে সেগুলোর মধ্যে ভাত তরকারি রান্না করার। তো দেখবেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর রান্নার সময় সব কিছু গুছিয়ে তারপর একটার পর একটা রান্না করে ফেলবেন। একটা বসিয়ে চুলা খালি রেখে আবার আরেকটা রেডি করতে যাবেন না, এতে করে কিন্তু চুলাটা অনেকক্ষণ জ্বালানো থাকে আর কারেন্ট বিলটা বেশি আসার সম্ভাবনা থাকে। একেবারে সব কিছু গুছিয়ে পরপর রান্নাগুলো করে ফেলবেন। এই তো এখানে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিছি, আর তেলগুলো দেখেই হয়তো বুঝতে পারতেছেন কত সুন্দরভাবে গরম হয়। পিঠা ভাজার পরে আমি কিন্তু আরেকটা কড়াইতে মাছ ভাজি করে নিচ্ছি। এটা সমান যে তলানির কড়াইটা আছে ওইটা বসাইছি। তো এগুলোর মধ্যে ভাজাভাজি করলে একটু বেশি ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছ ভাজি করার পর উল্টিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে এটাতে রান্না হয়। এই শীতে অনেকেই কিন্তু বাসায় রান্নাবান্নার খুব কষ্ট হচ্ছে, দেখা যাচ্ছে গ্যাস আসতেছে না, কিংবা 3টা বাজে
উঠে তারপর রান্নাবান্নাগুলো করতে হইতেছে। আবার সিলিন্ডার গ্যাস অনেকে ভয় পান। তো সিলিন্ডার গ্যাসে কিন্তু মারাত্মক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক টাকাও চলে যায় এটা কিনতে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এরকম ইলেকট্রিক ইনফ্রারেড চুলাটা অনেক ভালো। একটা গ্যাস সিলিন্ডার কিনে আনলে দেখা যাচ্ছে যতটুকু প্রয়োজন রান্না করবেন, যখন আবার গ্যাস চলে আসবে তখন কিন্তু ওই ভরা সিলিন্ডার গ্যাসটা আপনার ঘরের মধ্যে রেখে দিতে হবে। আর যদি ঘরে বাচ্চা-কাচ্চা থাকে তাহলে তো এটা অনেক বড় রিস্কের ব্যাপার। তো আমার কাছে মনে হয় একটা গ্যাস সিলিন্ডার এত বেশি টাকা দিয়ে কেনার চেয়ে একটা ইলেকট্রিক চুলা কিনে রেখে দিবেন। যখন প্রয়োজন হবে রান্না করবেন, যখন প্রয়োজন হবে না এটাকে ভালোভাবে মুছে রেখে দিবেন। আর যারা সবসময় ইউজ করতে চান তারা গ্যাসের থেকে বেশি এটাতে সাশ্রয় পাবেন। আমার কাছে মনে হয় আমার বাড়িতে যেহেতু লাইনের গ্যাসটা নেই, এই ইলেকট্রিক চুলাটা দিয়ে কিন্তু আমার সব রান্নাবান্না করতে হয়। মাস শেষে ৩ থেকে ৪০০ টাকা বিল আসে আমার রান্নার খরচ হিসেবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি অনেকটা আয় পাই। এই তো এখানে মাছটাকে উল্টিয়ে দিছি। দেখেন ভালোভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে। আপনি সব ধরনের রান্না এই চুলায় করতে পারবেন। সর্বোচ্চ ১০ কেজি ওজনের রান্না এই চুলায় আপনি করে নিতে পারবেন। ইলেকট্রিক ইনফ্রারেড চুলাতে কিন্তু অনেকগুলো ফাংশন থাকে অন অফ ছাড়াও। আপনি চাইলে হটপট ফাংশন ইউজ করতে পারবেন, স্ট্রিম ফাংশন ইউজ করতে পারবেন। মানে এই চুলার গায়ে লেখা আছে অনেকগুলো ফাংশন আছে। আপনি এই ফাংশনগুলো ইউজ করেও কিন্তু রান্না করতে পারবেন। আমি এই চুলায় সবসময় হটপট যে ফাংশনটা থাকে ওইটা ইউজ করি। মাছ ভাজি করার পর আমি কিন্তু তরকারিটাও রান্না করে নেব। তরকারি রান্নার ক্ষেত্রে আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে তরকারির একটা কিনারে দেখবেন একটু বেশি বড় করতেছে, আরেকটা কিনারে যদি না ওঠে আপনারা পাতিলগুলো সবসময় একটু ঘুরিয়ে দেবেন। একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করলে সব সাইড থেকে কিন্তু ভালোভাবে এটা কুক হয়, খুব ভালোভাবে রান্না করা শেষ হয়ে যায়। তো এই যে এখানে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, যেই জায়গাটা একটু বেশি বড় করছে মানে বেশি তাপ পাইছে ওইখানে কিন্তু একটু বেশি বড় করতেছে আর অন্য সাইডটা কিন্তু একটু কম। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করলে কিন্তু সব দিক থেকে ভালোভাবে রান্না হয়ে যায়। আমরা অনেক সময় কিন্তু তেলের জিনিস ধরেন ফ্রাই কিংবা বাগারের জিনিস অনেক সময় দিয়ে থাকি। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেন তরকারির পাতিলের তলানিতে কোনো প্রকার তেল না যায়। যদি আমরা বাগার দিই অনেক সময় দেখবেন তেল গড়িয়ে পাতিলের নিচে লেগে থাকে। এটার সাথে সাথে একটা শুকনা কাপড় দিয়ে মুছে দেবেন যাতে করে তেলটা চুলার গায়ে না লাগে। এতে করে কিন্তু আগুন ধরার সম্ভাবনা থাকে। সবসময় এটা খেয়াল রাখবেন। আর এই চুলায় ভাত রান্না করার জন্য সবসময় এরকম তলানি চ্যাপ্টাযুক্ত পাতিল ব্যবহার করবেন। তো আমার কাছে রাইস কুকারের পট ছিল তাই এগুলোতে আমি ভাত রান্না করি। আর যাদের কাছে রাইস কুকারের পট নাই তারা এরকম সসপ্যান ইউজ করবেন ভাত রান্নার ক্ষেত্রে। এরকম সসপ্যান বড়গুলো ইউজ করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ভাতে বলক চলে আসছে। তো এরকম পাতিলে ভাত রান্না করলে কিন্তু সবচেয়ে সুবিধা হয়। সবসময় সমান পাতিলে রান্না করার কারণ হচ্ছে যাতে চুলার তাপটা সরাসরি পাতিলের গায়ে লাগে, যাতে পাতিল থেকে বেরিয়ে না যায়। আমরা যদি উঁচু নিচু পাতিল ব্যবহার করি তাহলে তাপটা কিন্তু সরাসরি পাতিলের গায়ে লাগে না। এতে করে কিন্তু অনেকটা সময় নেয় রান্না করতে। এতে কিন্তু কারেন্ট বিলটা বেশি আসার সম্ভাবনা থাকে। যত দ্রুত আপনি রান্না করবেন তত কম আপনার কারেন্ট বিল আসবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।